নিশ্চিত সংকোচ। যদি ফুল নিয়ে থাকি তোমার নিকুঞ্জ থেকে, তাকে ভালোবেসে নয়, আমি অন্য এক অভ্যাস নিয়েছি। আমার সামর্থ্য হয়নি তোমাদের সমর্থন করা। প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ সড়কের হিংসা, পলাশির আম্র কারণে আমি ছিলাম মীর মদনের তলোয়ার। 1857 সিপাহী বিদ্রোহের কাগজ। আমি ছিলাম তিতুমিরের বাঁশের কেল্লা, ইংরেজদের বিরুদ্ধে ওহাবির ঘৃণা। 71 শত্রু ভুগ স্টেং গানের বঙ্কিম ভঙ্গি নিয়ে ঘুরে বেরিয়েছি মুক্তিযোদ্ধাদের। আমি আপনাদের তরফ থেকে একটা ভালোবাসা জানাচ্ছি। একটু আগে ফোনে কথা হয়েছে, আমি যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, খুবই সুন্দর লোকালয়ে গিয়েছিলাম, বাইরে দেখেছি, আমার অসম্ভব ভালো লেগেছে, আর অন্যান্য কাজটা ভালো লেগেছে। আর আমি আতিথের ব্যাপারে কি বলবো, আমি তো মনে হচ্ছে আমরা যেটা করছি না সেটা রীতিমতো বিস্ময়কর। আমি সত্যি সত্যি ওই বলতো সবার নাম বন্ধুরা আছে, মোহাম্মদ রুমায়ুন মাহবুব আমার দীর্ঘকালের কমরেড বন্ধু, আমরা একসঙ্গে কাজ করছি, তো অসম্ভব ভালো লেগেছে। ফলে আমার দিক থেকে অসম্ভব ভালোবাসা জানবেন। এখন আমি আমাদের নিজের পরিবারদের মধ্যে যেভাবে কথা হয় তেমনি পরিবারের কথা বলব, যেহেতু আমাদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ নিয়ে কাজ করছি। আমরা প্রত্যেকে অত্যন্ত সাধারণ গরিব, একেবারে পরিত্যক্ত, যাদেরকে আমরা বলি সমাজ থেকে প্রান্তিক। আরো একটা কথা বলে সাবঅল্টার্ন বলে, যারা এমনই মানুষ যারা ভাষা নাই, এরা নির্বাক, এরা নিজের কথা নিজেরা পুরোপুরি পরিষ্কার করতে পারে, এবং এটার বিপদ আছে। আমার এক বন্ধু আছেন গাজী চক্রবর্তী স্পিভাক, নাম শুনেছি, খুব বিখ্যাত দার্শনিক আন্তর্জাতিকভাবে। তো তিনি একটা খুব বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন, তার নাম ছিল দি ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। মানে এই যাদেরকে নিয়ে আমরা কাজ করি, তারা নিজের কথা, নিজের আকাঙ্ক্ষার কথা, নিজের স্বপ্নের কথা তারা বলতে পারেন না। তো এর ভালো দিক আছে, মন্দ দিক আছে, এদেরকে নিয়ে আমরা কাজ করি। ভালোটা তো আমরা জানি, আমরা চেষ্টা করছি প্রাণপণ, কখনো ব্যর্থ হচ্ছি, কখনো সফল হচ্ছে। মন্দ দিকটা হচ্ছে যে অনেক সময় যেটা আমরা করি, আমাদের ভাষা তাদের উপর আমরা চাপিয়ে দিই, আমাদের কথা। ফলে আমরা যখন এই কাজটা করি, তখন অনেক সময় দেখা যায় আমি ভালো কাজ করছি, দেখা যায় নেতিবাচক হয়ে গেছে। করতে চাচ্ছি ভালো কাজ, কিন্তু হয়ে যাচ্ছে নেতিবাচক কাজ। সেই জন্যে আমরা আমাদের নিজস্ব এক ধরনের আত্মসমালোচনার জায়গা থেকে আমরা বলবো যে আজকে জুলাই গণঅভ্যুত্থানের পরে সমস্ত কিছু আমাদেরকে নতুন করে ভাববার প্রয়োজন আছে। এই প্রয়োজনটা কেন বেশি করে বলবো আমি ইএসডিও আপনাদের সকলকে, এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত সফল একটা প্রতিষ্ঠান। তার যে অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি নিজে কাজ করি, অল্প সময় তার যে ক্ষমতা, তার যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, তার কাজের প্রতি তার যে মনোযোগ দেখেছি, আমি মনে করি যে আমরা অনেক বড় কাজ করতে পারবো। এই যে জুলাই গণঅভ্যুত্থান করে এটা নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে। যদি আমরা একটুখানি আত্মসমালোচনা করি, আমাদের নিজেদের ভুলগুলো নিজেরা একটু চিন্তা করা একটু শুরু করি এবং আত্মবিশ্বাসী হই, আমরা পারি। খুব সোজা কথা, আমরা পারি। সবসময় আমাদের যে বিদেশিদের কথা শুনতে হবে এমন কোনো কথা নেই, আমরা কিন্তু পারি। এত কিছু করেছেন, কিন্তু আপনারাই করেছেন। আজকে এখানে বসে আছে, যে কাজটা দেখলাম এত সুন্দর, ভাই একটু আগে আমাকে কৃষিকাজ দেখালো, একটু উনি বিনয় সরকারের সেফ ফুড সেভ বলতেছিল, অনেক বড় কাজ, ছোট কাজ না, দেখতে ছোট মনে হয়, অনেক বড় কাজ এগুলো। ফলে এর যে ইমপ্লিকেশনটা, যে কোনো বড় বড় আপনি যদি সভ্য দেশের দিকে যান, তাদেরকে আমরা তথাকথিত সভ্য দেশ বলি, ওরাও কিন্তু অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, অনেক ভুল ত্রুটির মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ফলে আমরা যারা জনগণের সঙ্গে কাজ করি, ফলে আমাদের মধ্যে কিন্তু কোনো অহংকার থাকা উচিত নয়। আমরা তো জানি আমরা ভুল করেছি কোথায়, কিন্তু ভুল থেকে কাটিয়ে অনেক বড় কাজ আমরা করতে পারবো। এবং বড় কাজ যে আমরা করতে পারবো, তার একটা ছোট্ট লক্ষণ বলি, যেটা আমাকে অত্যন্ত সম্মানিত করেছে। একটা অপূর্ব গান শুনেছি, এই মানুষে হবে মাধুর্য ভজন, একটা লাইন, কিন্তু ফকির আবু সাইদের গান। আমি কিন্তু সেই ঘরের মানুষ, আমি এসে কিন্তু আমি অপ্রত্যাশিত গানটা শুনেছি এবং আমি যে গিয়েছি অপূর্ব সুন্দর গান গেয়েছি। আমি আশা করি যে তাকে আমি
শুনেছেন, ওদিকে নিতে হবে আসলে ঢাকাতে। এই যে এত এত সুন্দর গান করছে, সে অপূর্ব গানটা করেছে। এই মানুষে হবে মাধুর্য ভজন। মাধুর্য ভজন কথাটা অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা আমরা সনাতন ধর্মে তারা বুঝি একরকম, আর ইসলামে কিন্তু আমরা কি বলি, আমরা আল্লাহ বলেছেন যে কি খলিফা আকারে দুনিয়া পাঠাচ্ছে। সূরা বাকারে বলতেছে আমি পাঠাচ্ছি কাকে? খলিফা। আমার মধ্যে যে সম্ভাবনা, আল্লাহর নিজের যে গুণাবলী, এই গুণাবলী সম্পন্ন মানুষকে দুনিয়া পাঠানো হয়েছে। ফলে ফেরেশতাদেরকে বলতে চাচ্ছে দাদা, অপূর্ব জিনিস। এটা পৃথিবীর আর কোনো অন্য কোথাও ধর্মে খুঁজে পাবেন না, এটা যে মানুষকে এত বড় সম্মান দেওয়া হয়েছে। ফলে এই মানুষের মধ্যে কিন্তু মাধুর্য, সবচেয়ে চূড়ান্ত যে বিকাশটা, সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটবে, এটা মানুষের মধ্যে দিয়ে ঘটবে। আর আপনারা কিন্তু মানুষ নিয়ে কারবার করছেন। ফলে দেখবেন মিলটা কোথায়, এই যে গানটার সঙ্গে আপনাদের কাজের একটা যে অপূর্ব সুন্দর একটা আত্মিক মিল রয়েছে, একটা কি বলবো আমরা আরবিতে বলি রুহানি, রুহানি একটা স্পিরিচুয়াল, এই যে মিলটা রয়েছে, এটার দ্বারাও কিন্তু আমি আপনাদেরকে বুঝতে পেরেছি আপনাদের মনের মধ্যে কি আছে, আকাঙ্ক্ষার মধ্যে কি আছে। এখন কি কি জিনিসগুলো আমরা আগামী দিনে নতুন করে ভাবতে পারি, আমি তার মধ্যে একটা কথা বলে আপনাদেরকে শেষ করবো। একটা যে দেখুন, আমরা তো গণঅভ্যুত্থান করেছি, কিন্তু গণঅভ্যুত্থানটা আমরা কিন্তু পূর্ণ করতে পারিনি, যে কোনো কারণে হোক না পারিনি। কেন পারিনি? কারণ এই কারণে যে আমাদের মধ্যে অনেকগুলো চিন্তা এখনো রাষ্ট্র চিন্তার আমাদের কাছে স্পষ্ট না। আমরা সরকার বুঝি, কিন্তু এখনো রাষ্ট্র বুঝি নাই। যে সরকার বুঝি, একটা সরকার থাকতে হবে, কিন্তু রাষ্ট্র বলে যে একটা ব্যাপার আছে, এইটা খুব সহজে বুঝতে পারি না। রাষ্ট্রটা কি বুঝি আমরা? যেমন আইন দ্বারা রাষ্ট্র বোঝা যায়, যে দেশে একটা আইন থাকে। নীতি নৈতিকতা, দর্শন দ্বারা রাষ্ট্র বোঝা। আমাদের কিছু নীতি নৈতিকতা আছে, সমাজের প্রতি নীতিবোধ আছে, একটা আদর্শ আছে, এটা দ্বারা রাষ্ট্র বোঝা যায়। 3 নম্বর কী করে বোঝা যায়? কিছু কিছু আর্থ সামাজিক সম্পর্ক আছে, এটা দ্বারা রাষ্ট্র বোঝা যায়। যেমন আমরা এখন বাজার ব্যবস্থার উপর আস্থাশীল, এটা একটা আর্থ সামাজিক সম্পর্ক। আমরা ধরে নিয়েছি যে বাজার ব্যবস্থার দ্বারা যদি আমরা সমাজ গঠন করি, তাহলে আমরা ভালো সমাজ গঠন করতে পারব। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, মুনাফা কেন্দ্রিক, মুনাফা সর্বস্বতা, যে জীবনের লক্ষ্য হচ্ছে মুনাফা কামানো। বাজার মানে এটাই, জীবনের লক্ষ্য মুনাফা কামানো। আমরা অনেকে মনে করছি এখন এটার দ্বারা বুঝি আমরা বড় ধরনের শক্তিশালী একটা সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবো। তাহলে খেয়াল করেন, এই যে 3টা কথা আমি বললাম, 3টে ক্ষেত্রে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। প্রথম চিন্তা কথা করতে হবে যে রাষ্ট্র হচ্ছে আইন, এটা ভুল। আমরা অধিকাংশ লোক রাষ্ট্রের কথা বললে আমরা কি বলি? সংবিধান, সংবিধান বলি, আইনের শাসন, সংবিধান। এটা সম্পূর্ণ ভুয়া একটি তত্ত্ব। এই তত্ত্বের দ্বারাই আমাদের কিন্তু কলোনিয়াল শাসকরা, ইংরেজরা শাসন করেছে। ইংরেজরা কি বলতো? আইন মেনে চলবে। কারণ ইংরেজের আইন, ঠিক না? ইংরেজের আইন মেনে চলবে। এই যে ইংরেজের আইন মেনে চলতে 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 এখনো কিন্তু আপনি ইংরেজের আইন মেনে চলেন। আপনি কি জানেন আপনারা যে আপনি ইংরেজের আইন মেনে চলেন? যখনই আমাদেরকে বলা হয় সাংবিধানিক ধারাবাহিকতা, মানে কি? ওই কলোনিয়াল আমলে ইংরেজ যে আইন করে গেছে, ভূমি সংক্রান্ত যে আইন করেছে, নারীর যে আইন করেছে, ফৌজদারি যে আইন করেছে, কেমন, তারপরে কি দেওয়ানি যে আইন করেছে, ওই আইনই কিন্তু আমরা এখনো কিন্তু মানি। মানে এটার মানে হলো এরকম যে আমরা এতই খারাপ, এতই নিকৃষ্ট, যে আমরা কি করে নতুন আইন তৈরি করবো এটা বুঝি আমরা জানি না। এটা কি হতে পারে বলেন? আমরা কি আমাদের আইন তৈরি করতে পারি না? আপনার দেশের মানুষের জন্য কী ধরনের আইন ভালো হবে এটাকে আপনারা তৈরি করতে পারবেন না। বা সেই আইনের ভিত্তিতে দেখবেন আজকে যাদের জন্য আপনারা কাজ করছেন তারা কিন্তু শোষিত ওই আইনের দ্বারা। প্রত্যেকটা মুহূর্তে কাজ করতে গিয়ে বুঝবেন, আপনারা গ্রামে কাজ করেন, আমাকে তাড়াতাড়ি বুঝবেন, সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, জলমহলগুলো দখল হয়ে যাচ্ছে, গরিবেরও গরিব হয়ে যাচ্ছে। আপনি ব্যবসা করতে যাবেন, আপনি ব্যবসা করতে পারবেন না। পারবেন যার কাছে টাকা আছে, ধনী আছে, ক্ষমতাবান আছে। আপনি যখন আইনের কথা বলেন আপনি কিন্তু শাসন করে কিন্তু আমাদের বাড়ি কিছু করতে পারবেন। আর ওই ইংরেজ আমার মতন ইংরেজ সাহেবের স্যুট প্যান্ট পরে আসতো, এখানে তফাৎ কিছু হয় নাই, স্যুট প্যান্টই পরে তারা, খালি ওর দেখতে চামড়া বাঁধাবি, একই দিন।
তাহলে যতক্ষণ না আপনারা এটা বুঝতে না পারবেন রাষ্ট্র সম্পর্কে, ততক্ষণ বড় ধরনের কোনো আমরা পরিবর্তন করতে পারবো না। এতগুলো লোক মারা গেল আপনাদের রংপুরের এই কাছে, এখানে একটা ছেলে মারা গেল 2 হাত তুলে, তো তার তো একটা ইচ্ছা ছিল নতুন কিছু করবার, সে তো একটা অভিপ্রায় ছিল। শব্দটা কি? ইচ্ছা, অভিপ্রায়। দেখেন কথাটা সহজ। আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি অভিপ্রায় মানে কি, আপনার অধীনে বলতে পারবেন না। কিন্তু অভিপ্রায়ের আইন কিন্তু পাশাপাশি, অভিপ্রায় না বুঝে আইন বুঝবেন না। সামষ্টিক অভিপ্রায়, আমাদের ইচ্ছা আছে না যে যখন সাইদ যখন বলল 2 হাত তুলে, তার তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল কি ধরনের সমাজ সে চায়, কি ধরনের রাষ্ট্র সে চায়। আপনি কি একবারে ভেবেছেন যে ও কি ধরনের রাষ্ট্র চাইছিল? ও তো মরছিল তার জন্য। সে তার জীবের জীবন, এই জন্য বলে শহীদ বলি আমরা আমাদের ভাষায়। সে তার জীবের জীবন, সে তো একটা জীব, তার জীবনটা তো নশ্বর, সে তার জীবনটা দিয়ে দিল, শহীদ হয়ে গেল সে। কারণ সে মনে করে জীবের জীবন তুচ্ছ, তার অভিপ্রায়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ইসলাম এত বড় সম্মান দেয়, বলে শহীদ সে আল্লাহর কাছে পৌঁছে গেছে। তো এই জীবনটা তো মানুষের কাম্য, শহীদ হওয়াটা তো মানুষের কাম্য। জিহাদ তো মানুষের জীবনে সবচেয়ে কাম্য জিনিস হতে পারে, মানুষের কল্যাণের জন্যে, সমষ্টির কল্যাণের জন্যে কি আমরা জিহাদ করি, লড়াই করি, সংগ্রাম করি। জিহাদ শব্দটাকে খারাপ করতে ব্যবহার করবেন না, এটা চেষ্টা, প্রচেষ্টা। কি প্রচেষ্টা? আমি জীব আকারে দুনিয়া আসছি, কিন্তু আমার মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিচ্ছে যে গুণটা ঐশ্বরিক। এই গুণটা আমি অর্জন করতে পারি কি করে? নিজের সঙ্গে নিজের চেষ্টা করে, আমার জীব স্বভাব অতিক্রম করে আমি যদি আরো উন্নত স্বভাব অতিক্রম করতে পারি। এই অভিপ্রায় কিন্তু তাই। তোর অভিপ্রায়ের সঙ্গে কিন্তু দেখেন ধর্মের সংযোগটা একদম লাগানো, আলাদা করতে পারবেন না। এই অভিপ্রায়ের ভিত্তিতে যখন একটা রাষ্ট্র গঠিত হয়, জনগোষ্ঠী যখন সে অভিপ্রায়টা সকলে বোঝে, সামষ্টিক অভিপ্রায় হয়। আমরা এমন একটা সমাজ এবং রাষ্ট্র করতে চাই যেটা আমরা সকলে মিলে একমত হব। কি কি একমত হব? যেমন ধরুন, যদি আমরা আজকে এখানে ঘোষণা দিই যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে রাষ্ট্র আমাদের ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না। এটা কি আপনাদের হচ্ছে না? আপনি কেউ চান না এটা? এখানে কেউ আছে যে এটা চান? সবাই চায় যে ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির স্বাধীনতা যে ক্ষুণ্ণ করতে পারবে না। এই দেখেন, এই যে একটা লাইন বললাম, এটা কিন্তু সামষ্টিক অভিপ্রায় হয়ে গেল। খুব কঠিন না কিন্তু বের করা। যখনই জিজ্ঞাসা করতে আমি ঠিকই বলতেছি, আপনার মনে কি আছে? সকলে মিলে আমাদের যে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, হরণ যেন করতে না পারে, এইরকম একটা রাষ্ট্র আমরা চাই। এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করবার কোনো অধিকার রাষ্ট্রকে দেব না। এটার জন্য মরছে লোকগুলো, জীবন দিয়েছে। এটাকে ছেলেরা বলছে ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদ মানে এক ধরনের রাষ্ট্র যে রাষ্ট্র ব্যক্তির অধিকারকে অস্বীকার করে, ব্যক্তির মর্যাদাকে অস্বীকার করে। ব্যক্তির মর্যাদা কি? ব্যক্তির মর্যাদা হলো আপনার বাপের নাম তুলে যদি আমি গালি দিই, আপনি আমাকে একটা ঘুষি দেন না, মারতে যাবেন তো নাকি? আপনার বাবা যতই খারাপ হোক, আপনার বাবা তো মাকে এটা গালি দিলে আপনি মারতে যাবেন। তাহলে এটা যদি হয় তো আপনার নবীর নামে যদি আপনি কুৎস রচনা করেন, আপনি কী করবেন? পিটাবেন? খারাপ লাগবে না আপনার? গরিব মানুষ সব ত্যাগ করছে কিন্তু নবীর নাম বেঁচে আছে, তো তার বিরুদ্ধে যদি গালি দেন তাহলে কী হবে? ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়। ফলে কোনো রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যাতে এই ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ। দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যেই একটা অ্যান্টি ফ্যাসিস্ট কনস্টিটিউশনের একটা নীতি বানিয়ে ফেলেছে। এই ছোট্ট আলোচনা 2 নম্বর কীরকম রাষ্ট্র, দেখেন আপনারা যে কাজ করছেন, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা কি হয়? প্রাণের ক্ষতি হয়, প্রকৃতির ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। বাস, এক নাই। এটা আপনারা চান না সকলে? যে রাষ্ট্র বিষ দেবে না জমিতে, এমন কোনো আইন করবে আমার জমি নষ্ট হয়ে যাবে। যে ভাই বিষ মুক্ত সেফ ফুড, কেন আমাকে সেফ ফুড বলতে? ফুড মানে তো সেফ হতে হবে, যে এই ফুড সেফ না তো ফুডই না। আমি তো ঠিক গেল কোনে, আমি খারাপ বলছি? আচ্ছা, তাহলে যেই খাদ্য বিষাক্ত, এটা কি খাদ্য? তাহলে অবশ্যই রাষ্ট্রকে এমন কোনো আইন বা এমন কোনো নীতি করতে পারবে না যার দ্বারা আমার খাদ্য দূষিত হয়,
আমার বায়ু দূষিত হয়, আমার পানি দূষিত হয়, বাস এক লাইন। আবার দেখেন সামষ্টিক অভিপ্রায় হয়ে গেছে, খুব সহজ। তাহলে কনস্টিটিউশনকে লেখার জন্য কি লোক লাগবে না আমরা এখান থেকে করতে পারবো? নিজেরাই করবো। বুঝতে পারছেন জিনিসটা কি? 3 নম্বর কি? এবার 3 নম্বরটা বলি। দেখেন 3 নম্বরটা আরো সহজ। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে জীবন এবং জীবিকা ধ্বংস হয়। বাস। আপনারা জীবিকার জন্য কাজ করছেন না? এই যে বলতেছে আমরা সাঁওতালদের জন্য আসি, তেমন তাহলে কি সুন্দর নাচতে পারতেন মেয়েগুলা, ওরাও কত স্নেহ লাগছে, কত কত আপন মনে হয়েছে। ও তো আমার, ওর মধ্যে আমারই রক্ত আছে। আমার যেরকম রক্ত দেখতে ওটাও লাল, আমি যেরকম দেখতে গেল ওইরকম কাল, আমার মা দেখতে যেমন ও দেখতে তেমন। তো এই মেয়েগুলো কিন্তু সুন্দর করে আজকে অপূর্ব সুন্দরভাবে আমাদেরকে স্বাগতম জানাইল। তাহলে ওর সঙ্গে তো ও তো মানুষ, ওর সঙ্গে কোনো পার্থক্য নেই। তাহলে ওকে, ওর যে জীবন এবং জীবিকা ধ্বংস করছি আমি কি জবাব দেবো আল্লাহর কাছে গিয়ে? জবাব তো দিতে হবে। তাহলে কোনো মানুষের জীবন এবং জীবিকা ধ্বংস হয় এমন কোনো নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। বাস। আমি দেখেন 3 লাইনে আগামী দিনে বাংলাদেশের গঠনতন্ত্র মানে কনস্টিটিউশন কি হবে 3 লাইনে বলে দিচ্ছে। কঠিন না কিন্তু দেখেন এই যে বিপ্লবটা ঘটলো, এই 3 লাইনের কথা বলতে দিল না আমাদেরকে ডক্টর ইউনূস। আমি তার বিরুদ্ধে বলছি না, তিনিও তো বুঝেন নাই ব্যাপারটা, আমাদেরকে বলতে দিল না। ছেলেরা বলে যে আমাদের একটা ডিক্লারেশন লাগবে, আমাদের একটা ঘোষণা লাগবে। তো 3 লাইনের ঘোষণা দিলে কি সমস্যা ছিল? হয়ে গেছে। 3 লাইনের ঘোষণা দেওয়া মানে কিন্তু বাংলাদেশের একটা নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র কিন্তু প্রণীত হয়ে যেত, আর কিছু হতো না। 3 লাইন, এই যে 3টা মাত্র নীতি, বাস। এরপর তোমরা গিয়ে যায় ইচ্ছা করো গিয়া। এটাকে সরকার কি পার্লামেন্টারি পদ্ধতি হবে না সরকার আপনার প্রেসিডেন্সিয়াল হবে? প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর কি ক্ষমতা থাকবে, বিচার বিভাগ কি হবে, যা ইচ্ছে তা করে গিয়ে। আমরা নাগরিক এই 3টা চাই। সহজ না কাজটা? কিন্তু তারা এটাকে এত কঠিন করে ফেলে যে মনে বাপরি বাপ, বিরাট কঠিন ব্যাপার, আমাদেরকে ডক্টর আলী রিয়াজ জানতে হবে, বাংলার অ্যারেবিকে দেয় না। আমাদেরকে বড় বড় সব এলিটদেরকে বসাতে হবে, ওই কমিশন বসাতে হবে। কমিশন বসায় তারা আমাকে করবে কি হবে দেশের জন্য ভালো। আমার ভালো আমি বুঝি না, দেশের ভালো কি, আমার কি ভালো এটা আমি বুঝবো না, আমার বিদেশ থেকে লোক আনতে হবে। আর সব লোক তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। এরা জনগণের সঙ্গে কাজ করে না, জনগণের দুঃখ বেদনা কিন্তু বুঝে না। এই যে অভিপ্রায়ের কথাটা বললাম, আমি একটা কথা বলি, আপনাদেরকে দেখানো মনে করছে। বাচ্চা আমি এক জায়গায় একটা স্কুলে গিয়ে অভিপ্রায় করলাম, তো বাচ্চাদের মধ্যে আমি তো ছোট মানুষ, আমার অভিপ্রায়ের সঙ্গে এই সংবিধানে কি সম্পর্ক? তো আমি বিপদে পড়ে গেছি। আমি তোমার কি অভিপ্রায়, তোমার ইচ্ছাটা কি বলো? কারণ আমার আচার খেতে ইচ্ছা করে, বাচ্চা মেয়ে তো খুব ভালো। কিসে আচার পছন্দ করে? বড়ই আচার, কি তেঁতুলের আচার, কি আমড়ার আচার, তাহলে খুব ভালো। এটাও কিন্তু গঠনতন্ত্র বা কনস্টিটিউশন তৈরি করার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই বাচ্চারা এই আচার খাইতে চায়, তাহলে এটা কেমনি আমি সংবিধান বানাবো? এটার সঙ্গে সংবিধান কি সম্পর্ক? আমরা তাহলে এক কাজ করো, এই তোমরা যে এলাকা, ওখানে বাসব এলাকাতে, এই এলাকাতে তোমরা আসছো, এখানে কয়টা বড়ি গাছ আছে? কয়েকটাও নেই। কয়টা তেঁতুল গাছ? একটা তেঁতুল গাছ নেই। কয়টা আমড়া গাছ আছে? একটা আমরাও নেই। তার মানে রাষ্ট্র উচিত ছিল এই ধরনের গাছপালাগুলোকে সুরক্ষা নিশ্চিত করা। এই জন্য প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস করে এমন কোন নীতি এবং আইন রাষ্ট্র করতে পারবে না। দেখছেন, আমাদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট যেটা, সেই সংশ্লিষ্ট কথাবার্তা আমাদেরকে বলতে হবে, যেটা আমার জীবনকে সরাসরি ইফেক্ট করে। ফলে রাষ্ট্র যেভাবে ভূতের মতো আপনাকে দেখায় যে বিরাট ব্যাপার, ওরে বাপরে বাপ, আমি বুঝবো না। ড্রাগন ব্যাপার না, ভীতিকর্ম নয় যে আমি বুঝবো না রাষ্ট্রের কাছে, এগুলা মাথা থেকে বাদ দিতে হবে। রাষ্ট্র খুব সহজ, রাষ্ট্রকে যতক্ষণ টানে নিচে নামতে পারতেছি আমরা, আমাদের কখনো কোনো উন্নতি হবে না। আমরা কোনোদিনও এটা করতে পারি না। সারা জীবন কী করতে হবে? ওই বিদেশে যেটা আমরা করি, আমরা বিদেশ থেকে টাকা আনতে হবে, এই কি এক একটা উন্নয়ন ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে আসতে হবে, আইনা চলতে হবে আমাদের। কেন আমরা নিজেরা পারি না? আমরা পারবো না কেন? আমাদের এত এত সক্ষম মানুষ আছি আমরা কেন আমরা দেশটাকে বানাতে পারবো না? আজকে কেন ইএসডিওর কর্মীরা
বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গঠন করতে পারবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কেন পারবেন না আপনারা? কেন বাইরের উপর নির্ভরশীল হতে হবে? আমরা তো পারি, আমি তো করে দেখাচ্ছি তো। তাহলে এই যে কি করে আমরা নিজেরা পারি, এটাই হলো আপনাদের কাছে আমার আবেদন হয়ে যাবে। আমার প্রস্তাবটাই, আমরা কি করে পারি, আসেন আমরা এটা নিয়ে এবার চিন্তা করি। আগে আমরা পারি না, কারণ আগে এটা চিন্তা করার পরিস্থিতি ছিল না। কেমন এই যে জুলাই গণঅভ্যুত্থানের আগে আমরা করব, এই ব্যাপারটা আমাদের মাথায় এরকম আসে না। এখন আমাদের মাথায় এসে গেছে, খুব ভালো। আমরা আমাদের যেসব বন্ধুরা আছে, পার্টনাররা আছে, আমরাও কাজ করি, আপনারা কাজ করেন, তাদের সাথে বলবো। আমাদের এখনও দরকার হতে পারে, কিন্তু এখন কিন্তু আমরা বিদেশের উপর নির্ভরশীল হব না। এবং যে শক্তি আমি দেখছি আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে, আপনাদের প্রতিষ্ঠান সম্ভবত অল্প কয়টা প্রতিষ্ঠানের মধ্যে একটা, যারা কিন্তু কোনো প্রকার বিদেশি সহায়তা ছাড়া চলতে পারে এবং দেখাইতে পারেন বিশাল একটা নজির হয়ে, যে আমরা অনেক বড় কাজ করতে পারি, অনেক বড় কাজ করতে পারি। এবং আমাদের তরফ থেকে যত রকম সহায়তা, আমি তো একটু ক্ষুদ্র মানুষ, যতটুকু পারি এই ক্ষেত্রে যত রকম সহায়তা দরকার, যেখানে দরকার আমরা সেই লড়াইটা করি। সম্ভবত এই কথা, সম্ভবত এটা ভেবে ফরিদা আক্তার বলছে আপনি কিন্তু ওখানে যাবেন, গেলে কিন্তু ভালো লাগবে। তো আপনার আত্মবিশ্বাস, আমি বারবার বলি যে কী করে আমরা আগাবো, আমাদের তো আমাদের তার দেখছি আরে লোক তো আছে, আমাদের লোক আছে, অভিজ্ঞতা আছে, আমাদের নেতৃত্ব আছে, সবই আছে, আমাদের কিচ্ছু ভয় পাবেন নেই। ফলে আসেন আমরা আগামী দিনে বাংলাদেশকে নতুন করে গঠন করি, নতুন করে বানাই, যাতে কারো উপর নির্ভরশীল হব না। এবং আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে, এত দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে, যেখানে ছোট বন্ধুদের দেখছি পেছনে বসে আছে, তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশকে ইউরোপের মতো করতে 3 থেকে 5 বছরের বেশি লাগবে না। বিশ্বাস করো, এত রিসোর্স আছে আমাদের, অবিশ্বাস্য। আমাদের ক্ষমতা অনেক বেশি, রিসোর্সও অনেক বেশি। ওগুলো কিন্তু শীতের দেশ, ওরা কিন্তু গ্যাসে কদিন পরে আর পারবে না, এখনই মারপিট শুরু হয়ে গেছে। যুবশক্তি বটে, তরুণদের শক্তি, ভাই বলতেছে তরুণদের তারুণ্যের যে শক্তি, এটা একটা আছে। এবং তোমরা যে নতুন জীবন দেখবা, আমার ভালো লাগছে, আমরা অন্তত একটা কদম তোমাদেরকে আগে গেছে, চিন্তা করতে পারো যে আমরা পারি। ঠিক আছে, তো এটা করবার সম্ভাবনা আমাদের সময় কিন্তু এতটা ছিল না, আমরা তারা বুঝি নাই। আমরা করতে করতে ব্যর্থ হতে হতে কখন একটু সফলতা হয়েছে, অন্য সফল হয়েছে, করতে করতে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। আমরা মনে করি 5ই আগস্টের পরে আমরা একটা অভূতপূর্ব ঘটনা ঘটাইতেছি। আমরা দেখাচ্ছি আমরা একটা নতুন জনগোষ্ঠী, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা রাজনৈতিক, আমরা কেউ বাঙালি, কি কেউ মুসলিম, কি কেউ কি সাঁওতাল, কি কেউ ওরা, এটা না। আমরা পলিটিক্যাল ইউনিটি, আমরা ইউনিফাই। কি জন্য? আমাদের ইকোনমিক ইন্টারেস্ট আছে, আমরা ডেভেলপ করতে চাই খুব দ্রুতবেগে, আমরা উন্নতি করতে চাই খুব দ্রুতবেগে। আমাদের সেফ ফুড দরকার, আমাদের কৃষিকে নতুন করে গঠন করা দরকার। কি সুন্দর চিজ বানাচ্ছে, দেখেন তো অবাক হয়ে গেছে, মজা লাগছে। আমি দেখেছি এটাকে, কিন্তু এখানে হতেছে আমি, আর আমি যেটা দেখে এলাম, এটা তো রীতিমতো একটা বিপ্লব, যে দুধের বিপ্লব বলতেছে ভাই আমাকে। আর এটা দুধ দিয়ে তো ভাসাই দেওয়া যায় সারা বাংলাদেশকে, যে অবস্থা। এটা আপনারাই পারবেন, কাউকে লাগবে না, আপনারা একাই পারবেন। তাহলে এটা কি লাগবে? এটার জন্য আমাদের সংকল্প লাগবে, এটা নিয়ে আমাদের নতুন করে চিন্তা করা দরকার, নতুন করে ডিজাইন করা দরকার, নতুন করে যেখানে যেখানে আমাদের বাইরের ফান্ড লাগবে, ডেফিনেটলি লাগবে, এখনও সহায়তা লাগবে, প্রচুর দেশ হয়তো যারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে তারা না হতে, এটা কিন্তু আমাদের দরকার নতুন করে চিন্তা করার ক্ষমতা, নতুন করে রিঅর্গানাইজ করার ক্ষমতা, যাতে আমরা দেখাতে পারি যে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সে দাঁড়িয়ে গেছে। তাহলে কী কী আমি সারানো করে শেষ করে যেতে আমরা সময় হয়তো নিশ্চয়ই কম। একটা হলো যে আপনারা আইনের দ্বারা কখনো ভীত হবেন না। গণ অভ্যুত্থান মানে পুরনো আইনে আর রাষ্ট্র চলবে না, নতুন করে আমাদেরকে গঠন করতে হবে আমাদের সম্পর্ক কিসের ভিত্তিতে? ওই যে 3টে নীতির কথা বললাম, এই 3টে নীতি যদি একটু লিখে রাখেন আর মুখস্থ রাখেন আর যদি প্রচার করেন, আপনি দেখবেন যে আপনারা খুব দ্রুত বেগে শক্তিশালী হয়ে গেছে। কেন হবেন? দেখেন, আমার কথা বুঝতে কিন্তু কঠিন লাগে না, লাগছে? তো আপনাকে বুঝাতে পারবেন না যে এটা আমাদের লাগবে, যে আমরা এরকম একটা রাষ্ট্রটা তার গঠনতন্ত্র এরকম হবে, বাস, আর কিছু চাই না। আর এই যে তালটি কথা দরকার নেই আমাদের, একবার এই কথা, কালকে ওই কথা, একবার সংস্কার, একবার কোন দরকার নেই। এবার 3টে দপ্তর শিখি আমরা, বাকিটা আমরা করবো। তাহলে এটা আমাদেরকে চাইবো, এটা আমরা ডক্টর ইউনূসের
কাছে এবং তার সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা, তারা করে দেবেন। এবং আমরা মনে করি যে অন্যান্য ক্ষেত্রে এই সরকার অত্যন্ত ইতিবাচক চেষ্টা করছে, অনেক সমস্যা আছে, চেষ্টা করছে। ফলে আপনাদের যত আইডিয়াগুলো আছে এটা অত্যন্ত ভালো সময় পৌঁছাবার। সেক্ষেত্রে যদি আমরা এই মাঝখান দিয়ে একটুখানি কী বলে উকিলি করতে পারি, আমরা অলওয়েজ দেয়ার, ঠিক আছে? যে কোনো মিনিস্ট্রিতে বলেন, যেখানে বড় কাজ করার ক্ষমতা আপনাদের আছে, রাষ্ট্রকে নিয়ে সরকারকে নিয়ে বড় কাজের চিন্তা করেন। এই উত্তরবঙ্গের তো আপনাদের প্রচুর কাজ আছে, আপনারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, এই ক্ষমতাটুকু তো আমি অল্পতেই টের পাচ্ছি আমি। তো সেই জন্য আমি মনে করি যে আগামী দিনে আমরা বড় বড় একটা পরিবর্তন আমরা দেখব ইনশাল্লাহ, এবং সে পরিবর্তন ঘটাবার ক্ষমতা এবং স্বার্থ আমাদের আছে। আমরা যারা উন্নয়ন কর্মী, বিশেষত আমাদের উন্নয়ন কর্মী, আমরা কিন্তু এটা করে দেখিয়েছি। আমি দীর্ঘকাল ধরে, আমি বিদেশে ছিলাম দীর্ঘকাল, আমি পেশায় কিন্তু ওষুধ বানাই, ফার্মাসিস্ট। তারপর আমি ইকোনমিক্স পড়েছি বিদেশে দুটা। আমি ফিরে এসেছি, জাফর ভাই আমাকে খুঁজে বের করেছে। আমি তো দেশ থেকে যুদ্ধের পরে চলে গেছিলাম বিশেষ কারণে, তো উনি আমাকে খুঁজে খুঁজে নিয়ে ওকে খুঁজে পেয়েছে। এই মেয়ে তোমাকে খুঁজে, তুমি কোথায় ছিলেন? বললাম দেশে যেতে হবে। কী করবেন? কম্পাস ওষুধ বানাবো গরিব মানুষের জন্য। তো উনি কম্পাস ওষুধ বানাবেন, তিনি রেখেছে ছোট একটা পরিকল্পনা দিয়েছে, ছোট একটা ফার্মাসিউটিক্যাল। তখন এনজিওরা বলতো স্মল ইজ বিউটিফুল, আপনার কথা জানেন নিশ্চয়ই, হ্যাঁ, শুমেকারের তত্ত্ব ছিল স্মল ইজ বিউটিফুল। তো আমি জাফরকে বললাম যে আমি তো স্মলে বিশ্বাস করি না, আমি বিগে বিশ্বাস করি, আই ওয়ান্ট বিগ। আপনি বিগ করবেন, কথা মানে আমি দেখলাম স্মল ইজ বিউটিফুল করে বিদেশিরা, তোমরা ছোটোটা করো, আমরা বড়োটা করবো, তারা আমাদের শোষণ করবে, এটা হবে না, আমাদের করতে হতে বড় কাজ। তোমরা জিজ্ঞাসা আসো কী করবা? এই তখন এসে একটা বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্ল্যান আমরা দুজনে মিলে করলাম। তখনই আমরা ডাচদের কাছ থেকে কিছু ফান্ড পেয়েছি, সে আমলে প্রায় 8-10 কোটির মতো আমাদের। ওরা প্রথম দিতে জানে, কিন্তু তখন ওখানে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি ক্ষমতায় ছিল, ওরা একটু ইতিবাচক ছিল, যেটা আমরা পেয়ে গেছি। সেই ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরির প্রথম ইট বসানো থেকে শুরু করে প্রথম যে ব্যাচ, এই ব্যাচ আমার হাত দিয়ে প্রথম বেরিয়েছে। বেরিবার পরে জাফরভাইকে বলে, জাফরভাই আমি তো খালি ওষুধ বানানোর জন্য আসি না, আমাদের আরও কিছু কাজ আছে, ঠিক আছে যান। এই তারপরে আমরা দুজনে নানা কাজে পরবর্তীকালে যে সে মারা গেল, তাকে হত্যা করা হলো। তারপরে তো বাংলাদেশের হিস্ট্রিটা আপনার প্রত্যেকে জানেন। এরপরে আমি ছোট করে 2-3টা মুভমেন্ট করি, এবং ইতিমধ্যে আপনারা বলেছেন একটা বড় মুভমেন্ট, অনেকগুলো কাজ করি। তার মধ্যে বড় যেটা কম বেশি ইন্টারন্যাশনালি পরিচিত, এটা হচ্ছে নয় কৃষি আন্দোলন, এটাকে বলে আমরা ইকোলজিক্যাল মুভমেন্ট। আজকে যে সেফ ফুড ময়দানই আছে, হ্যাঁ, ইকোলজিক্যাল মুভমেন্ট। ইকোলজিক্যাল মুভমেন্টটা খুব সিম্পল, যেটা একটু আগে আপনাদেরকে বলেছি, যে আমরা যদি প্রাণ রক্ষা করি, প্রাণ কেন্দ্রিক চিন্তা করি, তাহলে আমাদের উন্নয়নের একটা নতুন একটা জগৎ আমাদের সামনে হাজির হয়। তা আমরা করলাম কি, আমরা প্রথমে বীজ রক্ষা শুরু করলাম। আমরা বলতে কৃষকের কাছে যে তার যে স্থানীয় বীজ, এই বীজটা তাকে রক্ষা করতে হবে। আমরা যখন শুরু করলাম টাঙ্গাইলে, আমরা দেখলাম 10-15টা মাত্র স্থানীয় বীজ পাওয়া যায়, কিন্তু খুবই দ্রুত আমরা প্রায় 2500 যাত্রা শুধু ধানই পেলাম। আমাদের পূর্বপুরুষ চিন্তা করেন, আমাদেরই পূর্বপুরুষরা 15,000 জাতের ধান আবিষ্কার করেছিল, বিশ্বাস করতে পারেন? 15,000, একটা দুটো না, 15,000 জাতের ধান, এক একটা জাত এক রকম ধানের ধান, এটা তারা করেছিল। ফলে সেখান থেকে কৃষি করে আমরা কোনো প্রকার সার, কোনো প্রকার কীটনাশক কিচ্ছু আমরা ব্যবহার করি না, এমনকি বায়োলজিক্যাল আমরা যে পেস্টিসাইড তাও আমরা করি না। কারণ ইকোলজিক্যাল যে ভারসাম্য, একটা পোকা একটা গাছ ফসলের জন্য একটু ক্ষতিকর হতে পারে, সেই পোকা কিন্তু আরেকটা ফসলের জন্য কিন্তু উপকারী। ফলে ক্ষতিকর পোকা বলে কোনো পোকা দুনিয়াতে নাই, ক্ষতিকর প্রাণ বলে কোনো প্রাণ নাই। এটা আধুনিকতা থেকে আমরা শিখছি। আর যদি ক্ষতিকর প্রাণ যদি আপনি বিষ দিয়ে মারেন, এটা তো জবাবদিহি করতে হবে আপনাকে। প্রত্যেকটা প্রাণকে সৃষ্টি করেছে আল্লাহ, তার নিশ্চয়ই একটা ভূমিকা আছে বলে, যখনই তাকে আপনি হত্যা করেন তার জন্য জবাবদিহি করতে হবে। তাহলে এই নীতির ভিত্তিতে এটা একটা স্পিরিচুয়াল মুভমেন্ট, একই সঙ্গে এটা টেকনোলজিক্যাল মুভমেন্ট, এবং এর সঙ্গে আরও অনেক জটিল অ্যাগ্রো ইকোলজিক্যাল প্রিন্সিপাল, হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন নীতি আছে। এটা তো আরেকদিন যখন আপনারা ডাকবেন নিশ্চয়ই আমরা অনেক ডিটেল আলোচনা করবো। তো এর দ্বারা কিন্তু অনেক বড় জায়গা আমরা যেতে পারি। তো আমার এই এতটুকু আপনার কাছে মিনতি, আসেন আমরা অনেক বড় কাজ করবো
ইনশাল্লাহ, এবং অনেক বড়োভাবে আমরা সামনে এগিয়ে যাব। আরও অনেকে আছে বিভিন্ন দেশে ছড়িয়ে আমরা ঘুরছি, আমরা একত্র করে একটা বড় একটা রূপান্তরের দিকে একটা যাব এবং প্রমাণ করে ছাড়ব এই মানুষের হবে আমাদের জীবন। মানুষের পরে মানুষের উত্তর কিছু নেই। অনেকে গান করে মানুষের উত্তর কিছু নেই, এটা না, শব্দটা হলো মানুষের উত্তর। মানুষের পরে কিছু নেই। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে এর চেয়ে কিছু আর সৃষ্টি করেন নেই। উত্তর না, কেন উত্তর তারপরে, ফলে মানুষের চেয়ে এরপরে আর কিছু নেই। এটাই কিন্তু তার চূড়ান্ত সৃষ্টি, তার চূড়ান্ত, তার অভিপ্রকাশ। মানুষের মধ্যে দিয়ে যা ঘটবে মানুষের দ্বারাই ঘটবে। ফলে আমরা মানুষ, ফলে আমরা ঘটাই দিব ঘটনাটা। আমরা যেমন করে ঘটাই দিই সেই গণঅভ্যুত্থান, আরো বড় ঘটনা আগামী দিনে ভবিষ্যতে ঘটাবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ফরহাদ মজহারের মতো ব্যক্তিত্ব, আমরা তাকে দেখলাম, তার থেকে শুনলাম। অনেকেই আমরা বয়স্ক, অনেকেই একেবারেই শিশু। এই শিশুটি একসময় কালের সাক্ষী হয়ে বলবে, আমিও ছিলাম সেদিন ফরহাদ মজহার স্যারের এই অনুষ্ঠানে। আমরা গর্বিত। আমরা আমাদের শ্রদ্ধা চিত্তে আপনাকে শুধু এটুকু বলতে চাই, আপনি আমাদের মাঝে এসেছেন, আপনাকে সংগঠিত করতে পেরে আমরা ইএসডিও পরিবার নিজেরাই গৌরব বোধ করছি। স্যার, আপনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং আপনার দেশ পরিবর্তনের যে সুপরিকল্পনা, সেই সফলতায় আপনার সাথে যুক্ত হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। দাও সূর্য দাও ধৈর্য উদার মিলন হবে কত আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওহো কি গাড়িয়াল ও কি গাড়িয়াল কত রব আমি পৌঁছে দিতে চাই রে। ও কি গাড়িয়াল কত রব আমি পৌঁছে দিতে পৃথিবী বদলে গেছে, যা দেখি